বিয়ে আমার? তোর না হোক 2 দিন পর আমার তো বিয়ে হবে। নির্ভে আসছে আমার 2 শালাবাবুকে সাথে নিয়ে। ওরা এসে যদি তোর ওই শাকচুন্নি মার্কা মুখটা দেখে তাহলে ভয় পাবে না? নির্ভীর কথাবার্তায় তো গ্রিন সিগন্যাল পাচ্ছি, তাই শর্ত অনুযায়ী আমার একটা শালাবাবু তো তোকে দেব। এখন ওরা ভয় পেয়ে কেউ যদি তোকে বিয়ে করতে রাজি না হয়? না, মিতুল হতাশ। তার ভাইটা এমন কেন? সবসময় কেন তার পিছনে এভাবে লেগে থাকে? সে মায়ের দিকে তাকিয়ে দেখলো মা মিটিমিটি হাসছে। কার কাছে সে দুঃখের কথা বলবে? তার রাগ করারও ভাষা নেই। সে গায়ে কাঁথা দিয়ে শুয়ে বলল, তোমরা প্লিজ যাও, যাও এখান থেকে। কেউ গেল না, বরং রিনভিও এসে উপস্থিত হলো তার 2 ভাইকে নিয়ে। না চাইতো মিতুলকে তখন স্বাভাবিক হতে হলো। হাসি মাখা মুখে ওদের সঙ্গে কথা বলল। বেশ কিছুক্ষণ সময় রিনভি মিতুলের সঙ্গে রুমের থেকে বলল, এখন তাহলে তুমি রেস্ট নাও বাবু। বাবু ডাক শুনে মিতুল অপ্রস্তুত হয়ে তাকালো সবার দিকে। বিশেষ করে অনেকের জন্যই সে বেশি লজ্জা পাচ্ছে। অনার্স পড়ুয়া মেয়ে বাবু হয় কি করে তার মাথায় ঢোকে না। যদিও রিনভি আপু হয়তো আদর করেই ডেকেছে, কিন্তু তবুও কেমন জানি। মমতা বেগম ওদেরকে খাওয়ার জন্য ডাকতে এলেন। আয়ান মিতুলের গাল টেনে বলল, দ্রুত সুস্থ হয়ে আমাদের বাসায় এসে সুন্দরী আপু। মিতুল আয়ানের চুলে হাত বুলিয়ে দিল। সবার সাথে দরজা পর্যন্ত গিয়ে অনেক একাই ফিরে এলো। প্যান্টের পকেট থেকে দ্রুত হাতে কিছু চকলেট বের করে মিতুলের কোলের উপর রাখলো। দরজার দিকে তাকিয়ে 2 হাতে কান ধরে বলল, আই এম এক্সট্রিমলি সরি মিতুল, আমার জন্য এখন তোমাকে এতটা অসুস্থ হতে হলো। সেদিন বাইকে না এসে রিকশায় দিয়ে গেলে বৃষ্টিতে ভিজতে হতো না। প্লিজ ক্ষমা করে দিও, আর নিজের খেয়াল রেখো। কথাগুলো বলেই আর দাঁড়ালো না, বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে যাওয়ার জন্য উদ্যত হলো। মিতুল পেছন থেকে বলল, আমি রাগ করিনি, আর সরি বলারও কিচ্ছু নেই, কিন্তু চকলেটের জন্য থ্যাংক ইউ। অনেক যাওয়ার পূর্বে পেছনে তাকিয়ে মুচকি হাসলো এবং হাত বাড়িয়ে রুমের লাইটটা নিভিয়ে দিয়ে এলো, যাতে করে অন্ধকারে রুমটা ঠান্ডা হয় এবং মিতুলও স্বস্তিতে শুয়ে থাকতে পারে। রূপক শুয়ে শুয়ে ফোনে গান শুনছে। গত পরশু তার জ্বর ভালো হয়েছে, এখন সে পুরোপুরি সুস্থ। 3 দিন ধরে মিতুলের কোনো খবর নেই। সে তো হরহামেশা বাইরেই যাচ্ছে। একদিনও মিতুলের সঙ্গে দেখা হলো না। কলেজেও কি যায় না? না চাইতো সে মিতুলের চিন্তায় বুঁদ হয়ে যায় মাঝে মাঝে। টুম্পা এসে সন্ধ্যার নাস্তা টেবিলের উপর রেখে বলল, ভাইয়া, আম্মু বলছে সবগুলো এখানে তোমার পছন্দের খাবার, একটাও যেন না থাকে প্লেটে। রূপক ভাবলো টুম্পাকে দিয়েই তো মিতুলের খোঁজ নেওয়া যায়। মিতুল স্বার্থপর হতে পারে, কিন্তু সে তো আর তার মতো নয়। সে শোয়া থেকে উঠে বসে বলল, টুম্পা শোনো। টুম্পা চলেই যাচ্ছিল, ফিরে তাকিয়ে বলল, খবরদার, এখন আর কোনো কাজ দেবে না। আমার অনেক পড়া বাকি আছে, পড়তে বসতে হবে। কোনো কাজ দেব না, শুনে যা। টুম্পা কাছে গিয়ে বলল, বলো। মিতুলকে 3 দিন ধরে দেখি না, কি হয়েছে রে ওর? টুম্পা সহসল ধরনের মেয়ে, ওর মধ্যে কোনো প্যাচ নেই। তাই রূপকের হঠাৎ করে মিতুলের খোঁজ নেওয়াটা সন্দেহের দৃষ্টিতে দেখল না। তার স্বভাবসুলভ শান্ত ভঙ্গিতে বলল, দেখবে কিভাবে, আপুর তো ভীষণ জ্বর, কলেজেও যায় না এখন। বলিস কি? হ্যাঁ, গতকাল আন্টির সাথে ছাদে দেখা হয়েছিল, তখন আন্টি বলল। ও আচ্ছা, যা পড়তে বস। টুম্পা চলে যাওয়ার পর রূপক দোনামোনায় পড়ল। মিতুর অসুস্থ শুনেও কি তার একবারও দেখতে যাওয়া উচিত নয়? আর সে যাওয়ায় বাড়ির মানুষরা যদি অন্য কিছু ভাবে? মিতুল শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না, কিছু ভালো লাগছে না। অনেকটা মাত্রই চলে গেল। টুটুল গেছে এগিয়ে দিতে। কবে যে ডিনবির সাথে ভাইয়ের বিয়েটা হবে, শুয়ে শুয়ে সে জল্পনা কল্পনা করছিল। ফোনের রিংটোনে বেজে ওঠে তখন। আননোন নাম্বার। মিতুল রিসিভ করে সালাম দিল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি নওশাদ। মিতুল স্তব্ধ হয়ে গেল। বেশ অনেকক্ষণ পর শান্ত কণ্ঠে বলল, বলেন। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? ভদ্রতা সূচক সেও জানতে চাইল। ভালো আছি আলহামদুলিল্লাহ। রায়ের কাছে শুনলাম তুমি অসুস্থ, জ্বর কমেনি? কমেছে একটু। মেডিসিন নিচ্ছ? হ্যাঁ। খেয়েছো? না। কখন খাবে? পরে। সাধারণ কথাবার্তা শেষ, এরপর আর কি বলা যায়? মিতুল তো সেভাবে কোনো রেসপন্সও করছে না যে নওশাদ কথা আগাবে। আচ্ছা,
ক্যাফেতে বসা ছেলেটি কে ছিল জিজ্ঞেস করবে? অনেকই বা মিতুলের কি হয়? এসব প্রশ্ন জিজ্ঞেস করার অধিকারও তো তার নেই। মিতুল যদি জিজ্ঞেস করে বসে কেন সে এসব জানতে চাইছে, তখন সে কি উত্তর দেবে? এর যথার্থ উত্তর কি তার কাছে আছে? নশাদকে নিশ্চুপ হতে দেখে মিতুল বলল, কিছু বলবেন? না, এমনি খোঁজ খবর নেওয়ার জন্যই ফোন করেছিলাম। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন রাখছি। মিতুল শোনো, কি? কাফে তোমার সাথে ওই মেয়েটা কে ছিল? মিতুল উত্তর দেওয়ার আগেই তার ঘরের দরজায় এক পুরুষ মানবের ছায়া পড়ল। টুটুল তো বাসায় নেই, বাবাও অফিসে, তাহলে এই মানবকে? তার পিছু ছোট এক বাচ্চারও অবয়ব। মানবটি বলে উঠল, মিতুল আছো? রূপক। হাত বাড়িয়ে রূপকই লাইটটা জ্বালালো। এর সাথে সীমান্ত। রূপক বলল, আসবো ভেতরে? আমি আপনাকে কল করছি। বলেই ফোনের লাইন কেটে দিল মিতুল। স্মিত হেসে রূপককে বলল, আসুন। রূপক আর সীমান্ত ভেতরে এলো। সীমান্ত বসেছে বিছানায়, রূপক চেয়ারে। পুরো রুমটায় একবার চোখ ঘুরিয়ে রূপক বলল, টুম্পার কাছে শুনলাম তুমি অসুস্থ। একটু। মুখ দেখে মনে হচ্ছে বেশ ভালোই ভোগ পোহাতে হচ্ছে। মিতুল মৃদু হাসলো। রূপক বলল, মেডিসিন নিচ্ছ ঠিক মতো? হ্যাঁ। সেদিন বৃষ্টিতে না ভিজলে আজ বিছানায় পড়ে থাকতে হতো না। জবাব দেওয়ার মতো কোনো উত্তর মিতুলের নিকট নেই। সে চুপ করে রইল। রূপকও বলার মতো আর কোনো কথা খুঁজে পাচ্ছে না। সে উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। একটিবার মিতুলের মলিন মুখের দিকে তাকিয়ে বলল, নিজের খেয়াল রেখো। মিতুল মাথা নাড়ালো। রূপক আর থাকেনি সেখানে। সীমান্তকে নিয়ে তৎক্ষণাৎ চলে এসেছে। এদিকে পরে ফোন করছি বলেও মিতুল আর নওশাদকে ফোন করেনি। ফোনের অপর প্রান্তে চাতক পাখির মতো রাত 12টা অবধি অপেক্ষা করে নওশাদ হতাশ হয়ে পড়ে। মিতুল যে কল করবে না বেশ বুঝতে পারে সে। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার ভেতর থেকে। এত রাতে ফের কল করাটাও খারাপ দেখায়। তাই নওশাদও আর তাকে কল দিল না। কাল সকালে না হয় কল করা যাবে। প্রত্যুষে আজ ঘুম ভাঙার পর মিতুলের কিছুটা সুস্থ বোধ লাগছে নিজেকে। মাথা ভার নেই, ঝিমঝিম করছে না। শরীরে তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক মনে হচ্ছে। শরীর আগের তুলনায় বেশ হালকাও লাগছে। প্রতিদিন মমতা বেগম এসে তাকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে দেয়, তারপর খাইয়ে দেয়। আজ তিনি এসে দেখলেন মিতুল আগে থেকেই উঠে ফ্রেশ হয়ে চুল বাঁধছে। মেয়েকে এমন সপ্রতিভ দেখে মনে মনে শান্তি পেলেন। পেছনে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, আজ কি শরীরটা একটু ভালো লাগছে? একটু না মা, অনেকটাই ভালো লাগছে। ঝরঝরে লাগছে বেশ। আলহামদুলিল্লাহ। খাবি আয়। তুমি যাও, আমি আসছি। মমতা বেগম চলে যাওয়ার পর মিতুল চুল বেঁধে খেতে আসলো। অনেকদিন পর মা মেয়েতে মিলে বেশ আনন্দের সাথে গল্পগুজব করতে করতে খাচ্ছে। মিতুল খেতে খেতে জিজ্ঞেস করলো, ভাইয়ের বিয়ের ব্যাপারে কথা কতটুকু এগুলো মা? দুই পরিবারই রাজি। ভাইয়ার রিনভি আপু? টুটুল তো আগে বিয়ে করবে না বলতো, এখন দেখছি আল্লাহ সুবুদ্ধি দিয়েছে। টুটুলও রাজি, রিনভিও রাজি। এখন শুধু দুই পরিবার বসে বিয়ের ডেট ফাইনাল করব। মিতুল খুশিতে উল্লসিত হয়ে বলল, ইয়ে, আমার যে কি খুশি খুশি লাগছে মা। টুটুলের বিয়েটা হয়ে গেলে তোরও বিয়ে দেব। ইস, আমি এত জলদি বিয়ে করব না। তিনি চোখ বড় বড় করে বললেন, এত জলদি কোথায় দেখছিস? তোর বান্ধবীরা বিয়ে শাদি করে বাচ্চার মা হয়ে বসে আছে। তো তখন কেন বিয়ে দাওনি? আমারও তাহলে কয়েকটা টাকুর টুকুর থাকতো। টাকুর টুকুর আবার কি? মিতুল হেসে বলল, বাচ্চা কাচ্চা। ফাজিল। মিতুলের খাওয়া প্রায় শেষের দিকে। নওশাদ গতকাল রাতে ফোন করেছিল, মনে পড়ে যায় তার। সে তার মাকে বলল, মা, নওশাদ স্যার ফোন করেছিল। তিনি অবাক হলেন না। একই কলেজে যখন আছে তখন দেখা সাক্ষাৎ হবে, কথা হবে, স্বাভাবিক। কিন্তু নওশাদ যে কি চায় সেটা তিনি জানেন না। মেয়েকে জিজ্ঞেস করলেন, কবে? গতকাল রাতে। কি বলল? এমনি খোঁজ খবর নিচ্ছিল। মা, আমার কি মনে হয় জানো? কি? তিনি আমাকে পছন্দ করেন। জানি। মিতুল অবাক হয়ে বলল, তুমি কিভাবে জানো? নওশাদ গ্রামের অনেকের কাছেই অনেকবার তোর খোঁজ করেছে। সেসব কথা তোর দাদা চাচারাও শুনেছে। কথা কি আর গোপন থাকে?
তার মধ্যে আবার গ্রাম, যা না হয় তার চেয়ে বেশি রতে। তোর চাচারা তো ভীষণ রেগে গেছিল এসব শুনে। আমি তো এসব কিছু জানতাম না। তোকে জানানো হয়নি, তাই তুই জানিস না। এক সেকেন্ড চুপ থেকে তিনি ফের বললেন, মিতুল, তুই কি নওশাদকে এখনো ভালোবাসিস? মিতুল প্রথমে ভ্যাবাচেকে খেয়ে যায়, পরাক্ষণে নিজেকে সামনে নিয়ে বলে, না মা, তার প্রতি আমার কোনো অনুভূতিই নেই এখন আর। সত্যি হয়তো তখন আবেগের বশে ওরকম পাগলামি করে ফেলেছিলাম। তোর বাবা কিন্তু জেনে বুঝেই তোকে এই ভার্সিটিতে ভর্তি করিয়েছে, টাকার দিক তাকায়নি। প্রাইভেট ভার্সিটিতে অনেক খরচ জেনেও তোকে এখানে দিয়েছে নওশাদের মুখোমুখি হওয়ার জন্য। নিজেকে দুর্বল প্রমাণ করিস না কখনো। এক ভুল যেন দ্বিতীয়বার আবার রিপিট না হয়। হবে না মা, যার প্রতি কোনো অনুভূতিই নেই তার সাথে আর ভুল হবে কিভাবে? বাবাকে দেখিয়ে দেব আগের মিতুল আর এখন নেই। মিতুল অনেক বদলে গেছে। নওশাদ তোকে সরাসরি কিছু বলেছে? না, কিন্তু তার ভাবে তো বোঝা যায়। তোকে যদি সরাসরি কখনো ভালোবাসার কথা বলে, তাহলে সময় না নিয়েই না বলে দিবি। নওশাদের সাথে তোর সম্পর্ক কিন্তু কেউ মেনে নেবে না মা। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ মা। আমায় তুমি বিশ্বাস করো, তোমার থেকে কি কখনো কিছু লুকাই আমি? এবারও কিছু লুকাচ্ছি না। মমতা বেগম তৃপ্তির হাসি হাসলেন। ছেলে মেয়ের উপর তার অগাধ আস্থা এবং ভরসা আছে। হ্যাঁ, বয়সের দোষে আবেগের বশীভূত হয়ে অল্প বয়সে মিতুল একটা ভুল করে ফেলেছিল, এটা সত্য। কিন্তু সময়ের সাথে সাথে মিতুল নিজেকে সামলেও নিয়েছে। এরপর সে একাধিক প্রপোজাল পেলেও রিলেশনমুখী আর হয়নি। মিতুল খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। বিছানায় শুয়ে ফোন হাতে নিতেই দেখতে পেল 10+ মিস কল। গতকাল নওশাদ যে নাম্বার থেকে কল করেছিল সেই নাম্বার থেকে এতগুলো মিসড কল এসেছে। সে কল ব্যাক করবে কি করবে না দ্বিধাদ্বন্দ্বে থাকাকালীন সময়ে নওশাদ নিজেই আবার ফোন করলো। মিতুল রিসিভ করে সালাম দিল আগে। নওশাদ সালামের উত্তর নিয়ে বলল, এতবার ফোন দিলাম, কোথায় ছিলে? খাচ্ছিলাম। ও, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেউ আর কিছু বলল না। দুই পাশে নীরবতা বিরাজমান। মিতুল ভাবছে নওশাদের সাথে সরাসরি এসব বিষয় নিয়ে আলোচনা করবে কিনা। সেদিন এসব কথা তোলাটাও তো কেমন জানি লাগে। নওশাদ তখন নিজে থেকেই বলল, মিতুল, দেখা করতে পারবে? কেন? তোমাকে কিছু কথা বলার আছে। এছাড়া অনেকদিন হলো দেখি না তোমাকে। নওশাদের সাথে কথা রাখতে নয়, বরং মিতুল চাচ্ছে ঘটনা বেশি আগানোর আগেই শেষ করতে। আর এজন্যই খোলামেলা কথা বলা প্রয়োজন। ফোনে বলার চেয়ে মুখোমুখি বসে কথা বলাটাই মিতুলের নিকট যুক্তিসঙ্গত মনে হলো। তাই সে রাজি হয়ে বলল, ঠিক আছে, আমি রেস্টুরেন্টের নাম মেসেজ করে দিচ্ছি। কখন দেখা করবেন? আমরা একসাথে লাঞ্চ করতে পারি? মিতুল কয়েক সেকেন্ড মন থেকে বলল, ওকে, তাহলে দুপুর 12:30টায় চলে আসবেন। থ্যাংক ইউ মিতুল। রাখছি। বলেই মিতুল ফোন কেটে দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 10টা বাজে। এখনো হাতে অনেক সময় আছে। এই সময়টুকুতে কি করা যায়? ছাদে যাবে? না থাক, একটা মুভি দেখা যাক। সে ল্যাপটপ নিয়ে বসল। ইউটিউবে সার্চ দিয়ে লাভ মকটেল মুভিটা দেখা শুরু করে। 12টা যখন বাজলো তখন ল্যাপটপ বন্ধ করে গোসল করতে চলে যায়। রেডি হয়ে বের হওয়ার সময় মমতা বেগম জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাচ্ছি মা, ঘরে থেকে বোর হয়ে যাচ্ছি। সুস্থ হতে না হতেই বাইরে যাওয়া শুরু করেছিস? কার সাথে দেখা করবি? মিতুল আমতা আমতা করে বলল, কারোর সাথে না তো, এমনি একটু ঘুরবো। তুই আমাকে পেটে ধরেছিস নাকি আমি তোকে পেটে ধরেছি? মা, সেই পুরনো ডায়লগ। যাচ্ছিস যা, দেরি যেন না হয়। ঠিক আছে, আমি যাব আর আসবো। সাবধানে গাড়ি দেখে রাস্তা পার হবি। ঠিক আছে মা, তুমি এত চিন্তা করো না তো। মিতুল জুতা পায়ে দিয়ে বেরিয়ে পড়ল। রেস্টুরেন্টে পৌঁছতে পৌঁছতে প্রায় 1টা বেজে যায় তার। নওশাদ আগে থেকেই বসেছিল। মিতুলকে দেখিয়ে একগাল হেসে হাত দিয়ে ইশারা করলো। মিতুল হাসল না, রোবটের মতো গিয়ে নওশাদের মুখোমুখি বসলো। নওশাদ মিতুলকে খেয়াল করে বুঝল মিতুল মাত্রই গোসল করে এসেছে। ভেজা চুল থেকে পানি পড়ছে। সাজগোজ বলতে ঠোঁটে হালকা লিপস্টিক শুধু।
কি স্নিগ্ধ আর পবিত্র লাগছে দেখতে। নওশাদ মেনু কার্ড এগিয়ে দিয়ে বলল, কি খাবে বলো? যা ইচ্ছা অর্ডার দিন। নওশাদ ফ্রাইড রাইস, চিকেন, সালাদ আর কোক অর্ডার করলো। লাঞ্চের পূর্বে সে দুটো জুসও দিতে বললো ওয়েটারকে। মিতুল রেস্টুরেন্টে এদিক ওদিকে তাকাচ্ছে, কেমন যেন নার্ভাস লাগছে, স্বাভাবিক হতে পারছে না। ওর আশ্বস্তি বুঝতে পেরেই নওশাদ শুধালো, ক্লাস করবে কবে থেকে? মিতুল নওশাদের দিকে তাকালো না, নখ দিয়ে টেবিল খুঁড়তে খুঁড়তেই বলল, দেখি কাল যেতে পারি। বাসার সবাই ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার? আলহামদুলিল্লাহ, আমারও বাড়ির সবাই ভালো আছে। ওয়েটার এসে জুস দিয়ে গেল। নওশাদ গ্লাসটি মিতুলের দিকে এগিয়ে দিয়ে বলল, খাও। মিতুল স্ট্র নিয়ে নাড়াচাড়া করছে, কোনোভাবেই সহজ হতে পারছে না। নওশাদ বুঝতে পেরে বলল, কি হয়েছে মিতুল, তুমি কি নার্ভাস? মিতুল ঈষৎ হেসে বলল, না স্যার, ঠিক আছি আমি। এরপর বলল, ম্যাম কেমন আছে? নওশাদ যার পর নাই অবাক হয়ে বলল, কোন ম্যাম? আপনার ওয়াইফ। নওশাদ এসে বলল, এখনো তো বিয়েই করলাম না, ম্যাম আসবে কোথা থেকে? ও, তুমি কিন্তু গতকাল বলনি সেদিন ক্যাফের সাথে কে ছিল তোমরা? পরিচিত, আপনি চিনবেন না। ও, আমি ভেবেছিলাম অন্য কিছু। অন্য কিছু? আমি অবশ্য এমনটাই ভেবেছিলাম। কেমন? ক্যাফে সেদিন আপনার সঙ্গেও তো একটা মেয়ে ছিল, তাই না? আমি তাকে ম্যাম ভেবেছিলাম, মানে আপনার ওয়াইফ। না না, তেমন কিছু নয়, অনেকেই তোমার অপরিচিত। হ্যাঁ, তার বোনের সাথে আমার ভাইয়ের বিয়ের কথাবার্তা চলছে। টুটুল ভাই এখনো বিয়ে করেনি। বউ থাকলে কি আরেকটা বিয়ের জন্য মেয়ে দেখতো? নওশাদ কিছুটা লজ্জা পেল, সে তো ভুলেই গিয়েছিল তার সামনে বসে থাকা মেয়েটি এখন আর ছোট্ট মিতুল নেই। কথার প্যাচ ধরতে শিখে গেছে, অনেক কথার কঠিন কঠিন জবাবও দিতে পারে এখন এই মিতুল। নওশাদকে নিশ্চুপ দেখে মিতুল শুধালো, সেই মেয়েটা কে তাহলে স্যার? নওশাদ ভাবুক চিত্তে চেয়ে আছে। মিতুলের থেকে কিছু না লুকানোই বোধহয় ভালো হবে। সে প্রলম্বিত শ্বাস নিয়ে বলল, ওর নাম চৈতি, বিয়ের জন্য বাড়িতে মেয়ে দেখছে, বাবা মায়ের ওকে খুবই পছন্দ। আসলেই? কিন্তু আপনাদের দারুণ মানিয়েছে, বিয়েটা জলদি করে ফেলুন। ওয়েটার এসে এবার লাঞ্চ দিয়ে গেল। মিতুল এখন বেশ স্বাভাবিক, কথা সুর ও প্রসঙ্গ খুঁজে পেয়েছে। সে খেতে খেতে বলল, বিয়ে কবে করছেন? নওশাদ জ্যোতিষই কোনো জবাব খুঁজে পেল না। সে তো চৈতিকে বিয়ে করতে চায় না, এটা মিতুলকে বলবে কি করে? ভাবনা ছেদ পড়ল নওশাদের। স্মিত হেসে বলল, কিছু না, খাওয়া শেষ করি আগে। খাওয়ার সময় কি কথা বলা যায় না? যাই। তাহলে আচ্ছা বলো, কি জানতে চাও? আমি কি জানতে চাইবো? আপনিই তো বললেন আমাকে নাকি কি বলবেন। নওশাদ ইতস্তত করে বলল, হ্যাঁ। তাহলে বলুন। খাওয়াটা শেষ করি। মিতুল আর জেদ না করে বলল, আচ্ছা। এরপর দুজনে আর কোনো কথাই বলল না। খাওয়ার মাঝে নওশাদ মনে মনে কথাগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। মিতুল অর্ধেক খাবার খেয়ে আর খেলো না, পানি খেয়ে চুপ করে বসে রইল সে। নওশাদের খাওয়া শেষ হলে ওয়েটার এসে প্লেট করে নিয়ে গেল। মিতুল নড়েচড়ে সোজা হয়ে বসে বলল, এবার বলুন। নওশাদ টিস্যুতেই মুখ মুছতে মুছতে বলল, তুমি কি এখনো আমাকে ঘৃণা করো মিতুল? মিতুলের যেন উত্তর রেডি ছিল এমন ভাবে বলল, এর সঠিক কোনো উত্তর আসলে আমার কাছে নেই। কিন্তু আমি উত্তরটা জানতে চাই। দেখুন স্যার, সেই ঘটনার পরে সময়ের কালক্রমে আমি আপনাকে ভুলেই গেছিলাম। কলেজে যদি না দেখতাম তাহলে হয়তো ফের মনেও পড়তো। তাহলে যাকে মনেই ছিল না তার প্রতি ঘৃণা থাকবে কি করে? তাহলে রাগ, জেদ, ক্ষোভ এইসবও আছে কিনা জানি না, কিন্তু পুরনো স্মৃতি টেনে আনলে বলতে হবে সেই আঘাত হয়তো ভুলতে পারবো না। আপনি আপনার জায়গায় হয়তো ঠিকই ছিলেন, কিন্তু সেদিন সবার সামনে আমাকে দেওয়া আপনার থাপ্পড়, জাস্ট এই আঘাতটাই বোধহয় সারা জীবন ভুলতে পারবো না। আমিও পরে নিজের ভুলটা বুঝতে পেরেছি মিতুল। সেদিন রাগের বশে বাড়াবাড়ি করে ফেলেছি, কিন্তু যতদিন নিজের ভুল বুঝতে পেরেছি ততদিন অনেক দেরি হয়ে গেছিল। অনেকবার খোঁজ করে তুমি পর্যন্ত পৌঁছাতে পারিনি। অতীতের সেই ঘটনার জন্য আমি অনুতপ্ত মিতুল। তোমার গায়ে হাত তোলা আমার উচিত হয়নি। আমাকে কি ক্ষমা করা যায় না? এখানে ক্ষমার কোনো প্রসঙ্গই আসছে না। আপনি আমার রিলেটিভ না, আমিও আপনার রিলেটিভ না। আবার এমনও নয় যে
আমাদের মাঝে কোনো সম্পর্ক হবে যার জের ধরে আপনি ক্ষমা চাইবেন। কোনো সম্পর্কে কি হতে পারে না? মিতুল নির্লিপ্ত কণ্ঠে বলল, জি না স্যার। যদি বলি বিয়ে করতে চাই? বলতেই পারেন, বিয়েও করতে পারেন, তবে সেটা আমাকে নয়। কেন নয় মিতুল? তুমি না আমাকে ভালোবাসতে? কত পাগলামি করেছো। আপনি বারবার পুরনো কথা কেন টানছেন? তখন আর এখন সময়টা কি এক? অনেক কিছু বদলে গেছে, আমিও বদলে গেছি। এখন আর আপনার প্রতি আমার ভালো লাগা, দরদ, টান, ভালোবাসা কোনো কিছুই নেই। কেন, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? না। তাহলে সমস্যা কোথায় মিতুল? প্রয়োজনে আমি তোমার বাবা মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো। সেসবের দরকার নেই স্যার। আপনি কেন শুধু শুধু নিজের ইমেজ নষ্ট করবেন? এমন তো নয় যে আমি আপনাকে এখনো ভালোবাসি, তাই আপনি এটা করবেন না প্লিজ। মিতুল, জেদ থেকে এসব বলছো তাই না? না স্যার, দেখুন, এখন আর কোনো কিছুই ঠিক হওয়ার নয়। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে যায়। আমার বেলাতেও তাই হয়েছে। আগের আমি এখনকার আমি এক নই। সত্যি তখন আবেগের মধ্যে ছিলাম। তাছাড়া তখন যে আঘাতটা আমি পেয়েছি সেটা কখনোই ভুলতে পারবো না। তার চেয়েও বড় কথা, আমার পরিবার কোনো দিনই এই সম্পর্ক মেনে নেবে না, এবং আমি নিজেও আপনার সঙ্গে কোনো সম্পর্কে জড়াতে চাই না। তাই ভালো হয় আপনি আমার আশা ছেড়ে দিন। আপনার বাবা মা যাকে পছন্দ করেছে তাকেই বিয়ে করে নিন। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, ভালোবাসা ঠিক হয়ে যাবে। ওইটার বিল নিয়ে এলো। মিতুল বিল দেখে পার্স থেকে টাকা বের করতে করতে বলল, বিলটা আমি দিয়ে দিচ্ছি। আপনার নতুন জীবনের শুরুর ট্রিট আমার পক্ষ থেকে। নওশাদ বিল কার্ড নিয়ে মিতুলের টাকা টেবিলের উপর রেখে দিল। এরপর নিজের ওয়ালেট থেকে টাকা বের করে বিল মিটিয়ে দিল। মিতুলের টাকাগুলো ফেরত দিয়ে বলল, লাঞ্চের ইনভাইট আমি করেছিলাম, কাজেই বিল দেওয়াটা আমারই দায়িত্ব। মিতুল কাঁধ ঝাঁকিয়ে বলল, বেশ, নেক্সট টাইম তাহলে চৈতি ম্যামকে সাথে নিয়ে আসবেন। সেদিনের বিলটা কিন্তু আমার। নওশাদ নড়েচড়ে বসে অস্থির হয়ে বলল, সিরিয়াস হও প্লিজ, মজা করো না কোনোভাবেই। কি সম্ভব নয়? কি আমাদের সম্পর্ক? না, কোনোভাবেই সম্ভব নয়। একবার ভেবে দেখো, এখনই কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই, তুমি সময় নাও। আমার সময় লাগবে না, আমি ভেবেচিন্তেই যা বলার বলেছি। এরপর সে ঘড়িতে সময় দেখে বলল, এখন উঠতে হবে, দেরি হলে মা চিন্তা করবে আবার। নওশাদ করুণ দৃষ্টিতে তাকিয়ে ডাকলো, মিতুল। মিতুল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নওশাদের করুণ দৃষ্টি, বিষাদিত কণ্ঠস্বর সমস্ত কিছুকে অগ্রাহ্য করে মৃদু হেসে বলল, সময় থাকতেই চৈতি ম্যামকে বিয়ে করে নিন। পুনরায় যেন আর ভুলের জন্য আফসোস না করতে হয়, খেয়াল রাখবেন। শুভকামনা রইল আপনাদের জন্য। আসছি স্যার। নওশাদের আর বলার কিছুই নেই, কী বা বলবে। স্পষ্ট ভাষী মিতুল তো যা বলার তা স্পষ্টভাবেই বলে গেল। মিতুল আর পিছু ফিরেও তাকায়নি। সরাসরি কথা বলার পর মনে হচ্ছে মনের উপর থেকে একটা ভার নেমে গেছে। নওশাদ স্যার যেমনই হোক, তার আত্মসম্মান বোধ প্রচুর। ছোটবেলায় তো মিতুল এমনটাই দেখে এসেছে। আত্মসম্মানে যে ধরেই তো তিনি রাগ কন্ট্রোল করতে পারেননি। সেদিন সম্মানের আঘাত তিনি মানতে পারেননি বলেই তিনি মিতুলের গায়ে হাত তুলেছেন। সেদিন যার এত আত্মসম্মান ছিল আজও নিশ্চয়ই আছে। মিতুল সরাসরি না করার পর আশা করা যায় নওশাদ স্যারও আর মনে কোনো আশা রাখবে না। মিতুলও এটাই চায়। সে কোনো পিছু টানে নেই এখন আর, তাই সেও চায় নওশাদও তার পিছু টানে না থাকুক। এসব ভাবতে ভাবতে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পথে গেটের সামনে রূপকের সঙ্গে দেখা হয়ে যায় মিতুলের। রূপকের সঙ্গে একটা মেয়েও রয়েছে। মিতুল এবং রূপক দুজনকে দেখে মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। আগন্তুক কোনো পাখি এসে যেন মন কারণে হঠাৎ করে বলে গেল, মিতুল এখান থেকে চলে যা। মিতুল ডাকে সাড়া দিল। রূপকে সম্পূর্ণ এড়িয়ে সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। রূপক একবার ঘাড় ফিরিয়ে পেছনে তাকিয়ে মিতুলকে চলে যাওয়া দেখল, কিন্তু কিছু বলল না। বাড়ি ফিরে মিতুল পার্স সোফায় রেখে টান টান হয়ে শুয়ে পড়ল। মমতা বেগম ভয় কুচকে শুধালেন, ব্যাপার কি? মিতুল মিটমিট করে হেসে বলল, ব্যাপার আবার কি হবে? এভাবে শুয়ে পড়লি কেন? এমনি। এরপর সে শোয়া থেকে উঠে সোজা হয়ে বসল। মাকে টেনে পাশে বসে গলা জড়িয়ে ধরে বলল, আমি কোথায় গেছিলাম জানো মা? মমতা বেগম জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন। মিতুল বলল, নওশাদ স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কেন?
বিস্মিত হয়ে জানতে চাইলেন তিনি। সে ফোন করেছিল, বলল দেখা করতে। আমাদের ধারণাই ঠিক, সে আমাকে বিয়ে করতে চায়। তুই কি বললি? বলেছি সম্পর্ক কখনো হবে না। শুরু থেকে বল। মিতুল সোফায় পা তুলে বসে শুরু থেকে শেষ অবধি সবটা বলল মমতা বেগমকে। সব শুনে তিনি নিশ্চিন্ত হয়ে বললেন, যাক, ভালোই করেছিস। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে নে। তোর বাবা আর টুটুল ফিরলে সন্ধ্যায় রিম্বিদেরও বাড়িতে যাব। কেন? বিয়ের ডেট ফাইনাল করতে। ঠিক আছে। সন্ধ্যায় তৈয়ব রহমান অফিস থেকে ফিরে আগে গ্রামে ফোন করলেন। দাদা এবং চাচাদের সাথে আলাপ আলোচনা করে বেরিয়ে পড়লেন রিম্বিদের বাড়ির উদ্দেশ্যে। ওই বাড়িতেও আজ লোক সমাগম অনেক বেশি। সবাই বেশ উৎসাহ এবং আগ্রহ নিয়ে টুটুলকে দেখছে। সঙ্গে তারা মিতুলকেও পলকহীন দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। টুটুলের কেমন লাগছিল জানি না, তবে সবার এমন চাহনিতে বেশ গুটিয়ে যাচ্ছিল সে। তার ভাইয়ের পাশে জড়সড় হয়ে বসল। আয়ান এসে দখল করলো তার পাশের জায়গা। মিতুলের চেয়ে আয়ান বয়সে বড় হলে বোধহয় নির্ঘাত মিতুলকে সে প্রেম নিবেদন করত। নাস্তা পানি খাওয়া হলে ছেলে মেয়েদের আলাদা জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। ড্রয়িং রুমে এখন সব মুরব্বীরা বসে আছেন। টুটুল আর রিনভিকে কথা বলার জন্য ছাদে পাঠানো হলো। যদিও নতুন করে আর কিছুই বলার নেই, ওদের সঙ্গে মিতুল আর আয়ানও আছে। আসার পর থেকে অনেকের দেখা পাওয়া যায়নি, হয়তো বাড়িতেই নেই। তাকে তো নিশ্চয়ই দেখা হতো। হাঁটাহাঁটি করার সময় অনেক চলে এলো, চোখে মুখে হাসি ঝিলিক। মিতুলকে দেখে তার হাসি প্রশস্ত হলো। মিতুলও অনেককে দেখে মৃদু হাসলো। অনেক এগিয়ে এসে বলল, হাই, কেমন আছো? মিতুল মাথা নাড়িয়ে বলল, ভালো। আপনি? আমি তো খুব ভালো আছি। তাই? এত খুশির কারণ? কি, আপুর বিয়ে বলে কথা, খুশি হব না? তুমি খুশি নাও তোমার ভাইয়ের বিয়ের জন্য? অনেক বেশি খুশি। আমিও। দুজনে একসঙ্গেই হাসল। অনতি দূরে দাঁড়িয়ে থাকা বোন এবং হবু দুলাভাইকে দেখে অনেক মুচকি এসে বলল, দুজনকে খুব সুন্দর মানিয়েছে, তাই না বলো? মিতুলও সেদিকে তাকিয়ে বলল, ভীষণ। তারপর শুধালো, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ও। এদিকে অনেক আয়ান এবং মিতুল গল্প করছিল, আর অন্যদিকে টুটুল এবং রিনভি। বড়দের কথাবার্তা শেষ হলেই নিচে ওদের ডাক পড়ল। তাদের কথা শুনে জানা গেলেও বিয়ের ডেট ঠিক করা হয়েছে আগামী মাসে 5 তারিখ শুক্রবার। সবাই একসঙ্গে মিষ্টি মুখ করলো। অনেকদের বাড়ি থেকে ফিরতে ফিরতে রাত 11:30 বেজে গেল মিতুলদের। রাতে ওই বাড়ি থেকে খেয়ে এসেছে বলেই খাওয়া দাওয়ার ঝামেলা আপাতত নেই। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে যে যার মতো করে শুয়ে পড়ে। পরদিনও মিতুলের ভার্সিটি যাওয়া হলো না। মমতা বেগমও জোর করেননি। বাবা বলে দিয়েছেন একেবারে সুস্থ বোধ করলেই যেন ক্লাসে যায়, কিন্তু তাই বলে পড়ায় ফাঁকি দেওয়া যাবে না। ক্লাস পড়াগুলো বাড়িতে বসেই কমপ্লিট করতে বলেছেন তিনি। মিতুলও তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেছে। সে চেয়ারে বসলেও তার পা দুটো টেবিলের উপর রাখা, বই কোলের উপর রেখে গুনগুন করে পড়ছিল। মমতা বেগম চা আর পরোটা নিয়ে এসে বললেন, এগুলো কেমন ধরনের বসা? স্বাভাবিক সভ্য মেয়েদের মতো বসে পড়তে পারিস না? মিতুল পড়া থামিয়ে বলল, না, আমার এভাবে বসে পড়তেই ভালো লাগে। পানামা। মিতুল পা নামিয়ে বসল। মা খাবার টেবিলের উপর রেখে আবারও চলে গেলেন। সেদিকে একবার তাকিয়ে বই বন্ধ করে পিছনে রাখলো মিতুল। চায়ের কাপ হাতে নিয়ে ফের টেবিলের উপর পা রাখলো। মিতুল। ভট পুরুষালী কণ্ঠস্বর শুনে হকচকিয়ে দরজার দিকে তাকালো মিতুল। রূপক দাঁড়িয়ে আছে। তড়িঘড়ি করে টেবিল থেকে পা নামিয়ে সোজা দাঁড়িয়ে গেল সে। অস্পষ্ট স্বরে বলল, আপনি? তোমায় দেখতে আসলাম। কেন? আমি কি চিড়িয়াখানার কোনো প্রাণী নাকি যা আমায় দেখতে আসতে হবে? বলছি, তার আগে কি আমি রুমে আসতে পারি? মিতুল মুখের উপর না করতে পারল না। হুম। রূপক রুমে প্রবেশ করে চেয়ার টেনে বসলো। তখনই রুমে এলো সীমান্ত। মিতুলকে দেখে বলল, তোমার জ্বর কমেছে আন্টি? মিতুল স্মিত হেসে বলল, হ্যাঁ। তোমার নাকি বিয়ে? মিতুল ভেবা জেগে খেয়ে রূপকের দিকে তাকালো। রূপক হেসে বলল, তোর আন্টি না, আঙ্কেলের বিয়ে। এরপর সে মিতুলের দিকে তাকিয়ে বলল, টুটুল ভাইয়ার নাকি বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ। আন্টি তাই গিয়েছিল আমাদের ফ্ল্যাটে। মা ভাবি সবাই গল্প করতে এলো, ভাবলাম আমিও এসে একবার তোমার খবর নিয়ে যাই।
সাংবাদিক নাকি আপনি যে খবর নেবেন? সব কথার এত ডাবল মিনিং বের করো কেন? সোজা কথাকে কোনোভাবেই সোজাভাবেই নিতে পারো না? মিতুল দমে গেল। রূপক টেবিল থেকে মিতুলের একটা বই নিয়ে উল্টে পাল্টে দেখতে বলল, গতকাল রেস্টুরেন্টে কি একাই গিয়েছিলে? আপনি জেনে কি করবেন? কিছুই না, এমনি জানতে চেয়েছি। একাই গিয়েছিলাম, তবে অন্য একজনের সাথে দেখা করতে। কার সাথে? স্যারের সাথে। মিতুল লুকালো না, সত্যিটাই বলল। রূপক চোখ দুটোও বড় বড় করে বলল, কি স্যারের সঙ্গে? স্যারের সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে গেছিলে? হ্যাঁ তো? ছি ছি, আমি তোমায় কত ইনোসেন্ট ভাবতাম। স্যারের সাথে নিশ্চয়ই কোনো চক্কর চলছে। বাজে কথা বলবেন না তো। দরকার ছিল তাই দেখা করেছি। দেখা করলেই চক্কর চলে নাকি? আপনার সাথেও তো একটা মেয়ে ছিল, আমি কি কিছু বলেছি? ওই হ্যালো, ওই মেয়ে আমার বন্ধুর গার্লফ্রেন্ড। ছি ছি, আমি আপনাকে কত ভদ্র ভাবতাম, আর আপনি কিনা শেষমেশ বন্ধুর গার্লফ্রেন্ডের সঙ্গে। রূপক বুঝলো মিতুল তাকে পেঞ্চ মেরে কথাটা বলেছে। সে বড় শ্বাস নিয়ে বলল, আমাকে আগে কথা শেষ করতে দাও। রেস্টুরেন্টের বাইরে একটা ছেলে ফোনে কথা বলছিল, খেয়াল করেছিলে? ওটাই আমার বন্ধু। ওদের নিউ রিলেশন, তাই ট্রিট দিতে আমায় নিয়ে গিয়েছিল। মিতুল ভেংচি কেটে বলল, কি জানি বাবা, সত্যি মিথ্যা আপনিই ভালো জানেন। বিশ্বাস না হলে চলো, মিট করিয়ে দিচ্ছি। আমার বিশ্বাস অর্জন করে আপনার লাভ কি? রূপক কাঁধে নাচিয়ে বলল, কোনো লাভ নেই, জাস্ট নিজের দিক থেকে স্বচ্ছ থাকলাম। মিতুলের ডাক পড়ল। তখন ড্রয়িং রুমে রূপকের মা টিয়া বেগম ডাকছেন। ডাক শুনে ছুটে চলে গেল মিতুল। টিয়া বেগমকে সে সাংঘাতিক লেভেলের ভয় পায়। মিতুলের ভাষ্যমতে হাসি কি জিনিস তা এই মহিলা জানেই না। স্বাভাবিকভাবেই কথা বললেও মনে হয় রাজ্যের সমস্ত রাগ কথায় ঠেলে বলতেছে। মিতুল যথাসম্ভব হেসে বিনয়ী স্বরে বলল, আপনি ভালো আছেন আন্টি? টিয়া বেগম বললেন, ভালো আছি। তোমার জ্বর সেরেছে? জি আন্টি। তাহলে টুম্পার সঙ্গে একটু লাইব্রেরিতেও যাও তো, ওর কিছু বই কেনা লাগবে। আমাকে ছাড়া তো কোথাও যায় না, আর শরীরটা ভালো লাগছে না, ম্যাজ ম্যাজ করছে কেমন যেন। মিতুল প্রথমে টুম্পার দিকে তাকালো, পরে তার নিজের মায়ের দিকে। অনুমতি প্রত্যাশা মুখের উপর তো আর কাউকে না বলা যায় না, তাই মমতা বেগম রাজি হয়ে বললেন, যা একটু ঘুরে ফিরে আয়, কয়েকদিন ধরেই তো রুমে আটকা পড়ে আছিস। অনুমতি পেয়ে মিতুল হেসে টুম্পাকে বলল, তুমি আমার ঘরে এসে একটু বসো, আমি রেডি হয়ে নেই। আচ্ছা আপু। বলি টুম্পা মিতুলের সঙ্গে মিতুলের রুমে গেল। তার আগেই সীমান্ত আর রূপক বেরিয়ে গিয়েছিল। মিতুলের রেডি হতে সময় লাগলো না, 10 মিনিটের মধ্যেই ওরা রেডি হয়ে বেরিয়ে পড়ে। বাড়ি থেকে বের হয়ে মেইন গেটের কাছে রূপককে দেখতে পায় ওরা। দেখেই বোঝা যাচ্ছে সেও তৈরি হয়ে বের হয়েছে। টুম্পা তাই জিজ্ঞেস করলো, কোথাও যাচ্ছে নাকি ভাইয়া? রূপক চোখ থেকে সানগ্লাস খুলে শার্টের কাছে গলায় ঝুলিয়ে বলল, হ্যাঁ, তোদের সাথে। টুম্পা বিস্মিত হলো, চোখ দুটো বড় বড় করে বলল, গতকাল যে কত কান্নাকাটি করলাম, তখন তো রাজি হওনি, তাহলে এখন কেন যাবে? এখন তো তোমাকে আমার প্রয়োজন নেই, আমার সাথে এখন মিতুল আপু আছে। রূপক কোমরে 2 হাত গুজিয়ে বিরক্ত হওয়ার ভান ধরে বলল, তখন তো আর জানতাম না মা না গিয়ে তোকে একা পাঠাবে। একা কোথায়, মিতুল আপু তো আছে। তো তুইও মেয়ে, মিতুলও মেয়ে, দুজনেই পিচ্চি বাচ্চা। আজকাল রাস্তাঘাট মানুষজন কোনোটাই ভালো না। ভাই হয়েছি, আমার একটা দায়িত্ব আছে না? আসছে আমার দায়িত্ববান ভাই। মিতুল টুম্পাকে থামিয়ে বলল, লিসেন, আমি কোনো পিচ্চি বাচ্চা নই। অনার্সে পড়া একটা মেয়ে কখনো বাচ্চা হতে পারে না। বয়স কি মানুষের শরীরে লেখা থাকে নাকি? তোমার হাইট দেখো তো, এইটুকুন সাইজ। আমার ওয়েট অনুযায়ী হাইট একদম পারফেক্ট আছে। আমি শর্ট নই, আপনিই বেশি লম্বা। এখন বেশি কথা না বলে ভাইয়ের দায়িত্ব পালন করেন, রিক্সা ডেকে আনেন। রূপক আরেকটু ঝগড়া করত, কিন্তু দমে গেল সে। এগিয়ে গিয়ে একটা রিক্সা নিয়ে এলো। রূপক বসেছে রিক্সার উপরে, ওর সামনে টুম্পা এবং টুম্পার পাশে বসেছে মিতুল। রূপকের এভাবে রিক্সার উপরে উঠে বসার অভ্যাস নেই অনেক বছর যাবৎ, তবু সে ভাবসাব নিয়ে বলল, পড়ে যেতে পারো, আমাকে ধরে বসো। মিতুল কিছু বলল না। কিছুদূর আগাতেই রূপকের
ভাব সব ফুটা বেলুনের মতো চুপসে যেতে লাগলো। রিক্সা যখন ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছিল, রূপক তখন চিৎকার করে ওঠে। হাই হাই, পড়ে গেলাম। ওই মামা থামো, মরে গেলাম। ওর হম্বিতম্বি ও চিৎকার চেঁচামেচিতে রিক্সাওয়ালা বাধ্য হয়ে রিক্সা থামালো। মিতুল এবং টুম্পা একসাথে জানতে চাইলো এটি কি হলো? রূপক অস্থির হয়ে টুম্পাকে সরিয়ে বলে, আগে সর তুই, আমায় নামতে দে। ওরা নামার পর মিতুলও বাধ্য হয়ে নেমে গেল। রূপক রিক্সাওয়ালাকে পুরো ভাড়াই বুঝিয়ে দিয়ে বলল, আপনি চলে যান মামা, আমরা সিএনজি করে যাব। মিতুল বিরক্ত হয়ে বলল, এটি কি হলো? এই মাঝ রাস্তায় আপনি সিএনজি কোথায় পাবেন? এত বড় শহরে সিএনজির অভাব হবে না? আমার বসতে অসুবিধা হচ্ছিল, দেখলে না? তোমাকে কে বলেছিল আসতে ভাইয়া? আমি আর মিতুলাপু তো পারতাম যেতে। ওরে ঘরের শত্রু বিভীষণ, ভাইয়ের দুঃখ না বুঝে উল্টো ব্লেম দিচ্ছিস। টুম্পা এবং মিতুল দুজনেই বিরক্ত হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ অপেক্ষা করেও ফাঁকা সিএনজি পাওয়া গেল না। টুম্পা মেজাজ দেখিয়ে বলল, ধুর, এভাবে দাঁড়িয়ে থাকার চেয়ে হেঁটে যাওয়াই ভালো। আমি হাঁটছি, চাইলে তোমরাও আসতে পারো। টুম্পা হাঁটা শুরু করার পর মিতুল আগুন গরম দৃষ্টিতে তাকায় রূপকের দিকে। রূপক অসহায়ের মতো মুখ করে বলে, টুম্পা একা চলে যাচ্ছে, চলো আমরাও হাঁটি, সামনে একটা না একটা সিএনজি পেয়েই যাব, দেখবে। রাগে মিতুল কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে। সেও হাঁটা শুরু করে। রূপকও পাশাপাশি হাঁটছে আর টুম্পাকে ডাকছে। টুম্পা ডাক উপেক্ষা করে নিজের মতো করে হেঁটেই যাচ্ছে। ওকে ডাকতে ডাকতে রূপক কিছুটা এগিয়ে গিয়েছিল। যখন দেখলো থামছে না, তখন পিছু ফিরে মিতুলকে বলল, কি জেডি দেখেছো? মিতুল তখনও চুপ করে রইল। কয়েক সেকেন্ডের ব্যবধানে রূপককে কেমন যেন নার্ভাস দেখালো। সে মিতুলকে বলল, তোমার ফোনটা মুখের সামনে ধরো তো। কেন? ভেউ কুচকে জানতে চাইল মিতুল। আগে ধরো। বলবেন তো কেন? দেখো তো তুমি। কিছুই তো দেখা যাচ্ছে না। কাজেরও তো ল্যাপটাই নেই। লিপস্টিক, চুলের স্টাইল সবই তো ঠিকই আছে, তাহলে সমস্যাটা কোথায়? সে বিরক্ত হয়ে বলল, সরি, ঠিক আছে। কি দেখবো? রূপক হতাশ ভঙ্গিতে বলল, কিছু না, আসো। হাঁটতে হাঁটতে মিতুল আরেকবার ফোনটা মুখের সামনে ধরল। খুঁটিয়ে খুঁটিয়ে মুখ দেখতে গিয়ে তার নজর পড়ল কাঁধের দিকে। জামার ভেতরে পড়া ইনারের ফিতা বের হয়ে আছে। এটা দেখে যতটা না বিস্মিত হয়েছে, তার চেয়ে বেশি তার অস্বস্তি এবং লজ্জা লাগছে। এটা কি রূপকের চোখেই পড়তে হলো? টুম্পার চোখে পড়লে কি হতো? ইস, কি লজ্জাজনক অপ্রীতিকর ঘটনা। লজ্জার পাশাপাশি রূপকের সেন্সও ভালো লাগলো মিতুলের। সেই সঙ্গে মনে মনে সে কৃতজ্ঞতাও প্রকাশ করলো। যতটা অসভ্য, বদ, বর্বর এই ছেলেকে সে ভেবেছিল ততটাও নয়, কিন্তু আর একবারও এরপর সেই রূপকের মুখের দিকে তাকায়নি। লজ্জায় একদম স্থবির হয়ে আছে। ভাগ্য ভালো থাকাতে একটু হাঁটার পরই একটা সিএনজি পেয়ে গেল ওরা। যদিও ভাড়া বাড়তে দিতে হবে, তথাপি রূপক রাজি হয়ে গেল। নতুবা দুই রমণী রোশনালে তো ধ্বংস হয়ে যাবে। লাইব্রেরিতে বই কেনা শেষ হলে রূপক ওদের রেস্টুরেন্টে নিয়ে যায়। মিতুল আসতে চাইছিল না, রূপকের দিকে তাকিয়ে বারণও করতে পারছিল না। টুম্পার জন্যই আসতে হয়েছে। খাবার অর্ডার দিয়ে তিনজনে বসেছিল। টুম্পা বইগুলো ঘেটে ঘুটে দেখছে। মিতুলের মাঝে তখনও জড়তা কাজ করছিল। তার একদম মুখোমুখি আবার রূপক বসে আছে। কি যে এক যন্ত্রণা! ওর অস্বস্তি, লাজে রাঙা মুখ ও জড়তা লক্ষ্য করেই রূপক মিটমিট করে হাসছিল। মিতুল কি করবে বুঝতে না পেরে ফোনের ক্যামেরা বের করে চোখের কাজল দেখছেন। কাজল কিছুটা লেপটে গেছে, তাই অন্যদিকে মুছছিল। রূপক আর দৃষ্টিতে তাকিয়ে গুনগুন করে গান গাওয়া শুরু করল। তুঝ মে নেশা है तो बिल्कुल अफीम है। সৌন্দর্য সবসময় মানুষের চোখে থাকে না। আসল সৌন্দর্য মন দিয়ে উপলব্ধি করতে হয়। মন থেকে লক্ষ্য করলে বাহ্যিক রূপ মনে ধরে না। মনে তখন মানুষটার প্রতি একটা টান আসে, অনুভূতি আসে, অন্যরকম অনুভূতি। আর তাই তো এখন নওশাদও মনের দোলাচলে ভুগছে। চৈতি মিতুলের তুলনায় সুন্দর। গায়ের রং নজর কাড়া, ফর্সা, স্বভাবে ভীষণ সহজ সরল। কিন্তু মিতুলের মাঝে আলাদা টান আছে, মায়া আছে, যেটা চৈতির প্রতি নওশাদের নেই। হাজার ইতিউতি করেও নওশাদ এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি চৈতির ব্যাপারে। চৈতির মাঝে অবশ্য কোনো তাড়াহুড়া নেই। সে তার মতো দিব্যি আছে। তার হাতে যেন অফুরন্ত সময় আছে নওশাদের জন্য। নওশাদ আধখাওয়া সিগারেট নিভিয়ে ফেলে দিল।
কোনো কিছুই ভালো লাগছে না, কোনো কিছুতেই মনও বসছে না। হঠাৎ করেই যেন সব বদলে গেল। সবটা এখন ফিকে রংহীন লাগছে তার নিকট। জানালার সামনে দাঁড়িয়ে আকাশপানে তাকিয়ে সে মনে মনে বলে, তুমি যেভাবে ভালো থাকতে চাও সেভাবে ভালো থাকো মিতুল। একবার ভুল করে তোমার জীবনের সুন্দর অনেক সময় নষ্ট করে ফেলেছি। এবার আর কোনো ভুল করতে চাই না, শুধু তুমি ভালো থাকলেই হবে। অনেক অপেক্ষা প্রতীক্ষার পর টুটুল ও রণবীর বিয়ের ডেট চলে আসে। বিয়ের সব বন্দোবস্তের শুরু থেকেই রূপক টুটুলের সাথেই ছিল। বাড়ির ছেলের মতো সমানভাবে কাজ করেছে। বাড়ি ভর্তি মানুষজন, অবসর নিয়ে বসে থাকার ফুসরত নেই। মিতুলের বান্ধবী এবং কাজিনদের নিয়ে এক রুম দখল করে রেখেছে। সেখানে সবাই মিলে দরজা বন্ধ করে নাচছে, গাইছে। কিছুক্ষণ বাদে বাদে আবার সবার একত্রে হাসির শব্দ ভেসে আসছে। টুটুল তখন বাহির থেকে এসে ড্রয়িং রুমে বসেছে। সঙ্গে রূপক এবং আরো কয়েকজন বন্ধু ছিল। মিতুলদের হই হুল্লো শুনে টুটুল উঠে গেল। দরজায় নক করে অনেকক্ষণ ডাকার পর দরজা খুলল মিতুল। ভীষণ ব্যস্ততা দেখিয়ে বলল, কি হয়েছে? টুটুল বেশ ভরকে গেল। না জানি রাজ্যের সব কাজ নিয়ে তার বোন কি ব্যস্ত। কিছুটা বিরক্তের সাথে বলল, এত চেঁচাচ্ছিস কেন সবাই? কই চাচাচ্ছি, আমি গান গাইছি। গান গেয়েছিলে নাকি? হায় আল্লাহ, আমার মনে হচ্ছিল কতগুলো রাম ছাগলের ছানা চিউ চিউ করছিল। ফালতু কথা বলো না তো। কেন ডেকেছো সেটা বলো। তোদের গানটা বন্ধ কর, স্থির থাক। বাড়িতে এত কাজ পড়ে আছে, সেগুলো করছিস না কেন? যা সবাই মিলে কাজ কর। ডিয়ার ভাইয়া, তোমার বিয়ে, তুমি কাজ করো, আমরা পারবো না বলে দরজা আটকে দিল মিতুল। টুটুল রাগ করে ড্রয়িং রুমে এসে বসলো। আবার ওদের কথোপকথন এখানে উপস্থিত সবাই শুনেছে। টুটুল দম নিয়ে বলে, এই মেয়ে যার জীবনে যাবে তার জীবন ভাজা ভাজা। বাকিরা হাসলে রূপক কাশলো। মিতুলদের বাড়ি থেকে বেশ কিছু জন মানুষ রিনভির বাসায় যাবে। টুটুলেরও ভীষণ ইচ্ছে ছিল যাওয়ার। হলুদের সাজে রিনভিকে কেমন লাগছে দেখার জন্য চোখ মন প্রাণ অস্থির হয়ে আছে। মনের বাসনা বড় শখ করেই রিনভির নিকট প্রকাশ করেছিল টুটুল। কিন্তু রিনভির কাটকাট জবাব, এসব আদিক্ষেতা তার পছন্দ নয়। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হাসবে, মজা নেবে, এসব তার সহ্য হবে না। আগতা মন খারাপ হলেও টুটুল রিনভির কথা মেনে নিয়েছে। টুটুল যাবে না বলে মিতুলও যেতে চাইছিল না, কিন্তু কাজিনদের জন্য তার সিদ্ধান্ত স্থির রইল না। টুটুলও বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিয়েছে। গাড়িতে ওঠার পর বারংবার করে রূপককে বলেছে ওদেরকে যেন সাবধানে নিয়ে যায় আর তাড়াতাড়ি ফিরে আসে। রূপকও আশ্বস্ত করেছে টুটুলকে। বিপত্তি বাঁধল মাঝপথে। গাড়িটা হঠাৎ করেই নষ্ট হলো। মেজাজ তুঙ্গি উঠে গেল মিতুলে। সে রাগে চিরমির করতে করতে কাজিনদের কিছুক্ষণ বকাবকি করলো। রূপক ড্রাইভারের পাশে সিটে বসেছিল। মিতুলের রাগারাগি এতক্ষণ সে ভিউ মিররে দেখছিল। এবার পিছু ফিরে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, এত রেগে আছো কেন? মিতুল শান্ত কিন্তু শক্ত কণ্ঠে বলল, কিছু না। বাইরে বেরোবে? মিতুল নিশ্চুপ। রূপক বলল, বাইরে বের হও, গাড়ি ঠিক হয়ে যাবে, সময় লাগবে না। ততক্ষণে তোমার মেজাজও ঠান্ডা হবে, এসো। টুম্পা মিতুলের গায়ে হাত বুলিয়ে বলল, হ্যাঁ আপু, বাইরে বের হয়ে একটু দাঁড়াও, ভালো লাগবে। মিতুল কেন জানি রাজি হয়ে গেল। বাইরে বের হলো সে, সঙ্গে রূপক। বাকিরা গাড়িতে বসে রইল। তারা মূলত এখন হাইওয়েতে। অবিরত ভাবে গাড়ি চলাচল এখানে। দমকা বাতাসে হঠাৎ করে মিতুলের মনে হলো সে একটু দম নিতে পারছে। আসলে সকাল অবধি সবকিছু ঠিকঠাকই ছিল। ভাইয়ের বিয়ে নিয়ে খুশির আমেজেই ছিল। মেজাজ খিটমিটি হয়েছে বিকেল থেকে নওশাদের কল আসার পর। মিতুল ভেবেছিল সরাসরি কথা বলে সবটা বোঝানোর পর আর সে যোগাযোগ করবে না, কিন্তু এরপরও নওশাদ কল করেছিল। এবার অবশ্য বিয়ের ব্যাপারে কিছু বলেনি। সে শুধু মিতুলকে অনুরোধ করেছে প্রতিদিন যেন 1 মিনিট হলেও তার সাথে কথা বলে। মিতুল এরকম যোগাযোগও চায় না, কোনোভাবেই সে ফের বিপদ টেনে আনতে চায় না। সে চায় না নওশাদের প্রতি দুর্বল হতে। হ্যাঁ, একথা সত্য যে নওশাদের প্রতি তার কোনো অনুভূতি অবশিষ্ট নেই, কিন্তু মনুষ্য মন মেঘের মতো, কখনো কালো আধারে ঢাকা তো কখনো শুভ্র তুলোর মতো, কখন বদলে যায় কোনো বিশ্বাস নেই। রূপক মিতুলের চোখের সামনে তুলি বাজাতে মিতুল হক চুকিয়ে যায়। অন্য মনস্ক থাকাতে একটু বেশি খাবড়ে গেছে। পরক্ষণেই তার কপালে ভাঁজ পড়ল। ভীষণ বিরক্ত দেখালো তাকে। রূপক দুহাত বগল দাবা করে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, সত্যি করে বলো তো আমায়, তোমার কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। মিথ্যা বলছো কেন?
কে বললো আমি মিথ্যা বলেছি? তোমার চোখ বলছে তুমি মিথ্যা বলছো। বাবা, আপনি দেখি চোখের ভাষাও পড়তে পারেন। চোখ দেখলে সত্যি মিথ্যা বোঝা যায়। তাই? আমি তো বুঝি না। বুঝতে হবে না। আচ্ছা, বলতে না চাইলে এই কথা থাক। তোমাকে একটা প্রশ্ন করি। হুম। বলো তো, ভালোবাসা মানে কি? জানি না। জানো না? কেন, তুমি কাউকে ভালোবাসোনি? এসব জেনে আপনি কি করবেন? আচ্ছা, এটা বলো যে মেয়েরা কেমন ছেলে পছন্দ করে। আমি কি করে বলবো? আমি কি সব মেয়ের মনের খবর জানি নাকি? তুমি কেমন ছেলে পছন্দ করো? আমার বাবা আর ভাইয়ের মতো কেয়ারিং, নম্র, ভদ্র, যারা মেয়েদের সম্মান করতে জানে, ভালোবাসতে জানে। ব্যাস এইটুকুই? গাড়ি ঠিক হয়ে গেছে। ড্রাইভার এসে গাড়িতে উঠতে বলল। মিতুল গাড়ির দরজা খুলল। বসার আগে একবার রূপকের দিকে তাকিয়ে বলল, ভালোবাসার মানুষটার সঙ্গে থাকার জন্য এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন নেই। রূপক উত্তর শুনে আনমনে মৃদু হেসে গাড়িতে উঠে বসলো। ওরা রিনভিদের বাড়িতে গিয়ে রীতিমতো অবাক। বিরাটভাবে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। ওদের বাড়ির সামনে থেকে রিসিভ করে নিল অনেক। সে মিতুলকে দেখে মুগ্ধ হয়ে বলল, ওয়াও, তোমাকে দারুণ লাগছে মিতুল। মিতুল মৃদু হেসে বলল, থ্যাংক ইউ। সবাই মিলে রিনভিকে হলুদ দিল। একসাথে ছবি তুলো। এরপর ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। ওরা অবশ্য হলুদ দিয়েই চলে আসতে চেয়েছিল, কিন্তু তার হয়নি। অনেক এবং ওর কাজিনরা খাবার সার্ভ করছিল। মিতুল অনেককে বলল, আপনিও আমাদের সঙ্গে বসুন। অনেক হেসে বলল, না, আমি পরে খাবো। এখন একটু ব্যান্ডের আদর যত্ন করে খাওয়াই। অনেকে রসিকতা শুনে সবাই হাসলো। মিতুলকে খাবার দেওয়ার সময় ফিস ফিস করে বলল, তাড়াতাড়ি খাওয়া শেষ করো, কথা আছে তোমার সাথে। কি কথা? এখানে বলা যাবে না, পরে বলবো, আগে খাওয়া শেষ করো। মিতুলের সব ভালো লাগে, শুধু এই অর্ধেক কথা শুনলেই মেজাজ চটে যায়। পরেই যদি বলতে হয় তাহলে আগে অর্ধেক কথা বলার প্রয়োজন কি? একেবারে বললেই তো হয়ে যায়। কি বলবে না বলবে কৌতূহলে পেটের মধ্যে পাকাচ্ছে। খাওয়াও হলো না ঠিক মতো। সবার আগে খাওয়া শেষ করে অনেকের সাথে একটু আড়ালে গেল সে। জানতে চাইলেও, এবার বলেন। আসো আমার সাথে। কোথায়? আগে আসো, তারপর বলছি। মিতুলকে একদম ছাদের কর্নারে নিয়ে গেল অনেক। মিতুল প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেক বলল, একটু ওয়েট করো। এরপর সে ফোন বের করে কাউকে কল করে কিছু একটা বলল। মিতুল ঠিকমতো অবশ্য শুনতে পায়নি। ফোন কাটার পর সে বলল, কি? দাঁড়াও বলছি। মিতুল চুপ করে দাঁড়িয়ে রইল। মিনিট ব্রেক পর অনেকের চোখে মুখে হাসি ফুটে উঠল। মিতুলের দিকে তাকিয়ে হেসে বলল, মিট মাই গার্লফ্রেন্ড তিশা। মিতুল কিছু বুঝে ওঠার আগে হাত বাড়িয়ে একটা মেয়েকে কাছে নিয়ে দাঁড় করালো অনেক। তিশা হেসে মিতুলের উদ্দেশ্যে বলল, হাই। মিতুলও হেসে বলল, হ্যালো। অনেক পরিচয় করিয়ে দিয়ে বলল, এটাই আমার একমাত্র বেআইন, যাকে না দেখেই তুমি হিংসে করা শুরু করেছিলে। মিতুল বেশ অবাক হয়ে বলল, আমায় হিংসে? অনেক হেসে বলল, আর বলো না, তোমরা মেয়েরা যে এত জেলাসি কেন? তিশা যখন শুনলো যে আপুর বিয়ে ঠিক হয়েছে আর মিষ্টি একটা ননদও আছে, তখন থেকেই কোথায় কোথায় শুধু তোমাকে নিয়ে খোঁটা দেয়। আমিও রাগানোর জন্য আরও বেশি বেশি ওর কাছে তোমার প্রশংসা করতাম। মিতুল কি করবে বুঝতেই পারছে না। তার হাসা উচিত নাকি গোমরা মুখ করে রাখা উচিত? এমন সিচুয়েশনে মানুষ করেই বা কি? সৌজন্য রক্ষার্থে স্মিত হাসলো শুধু। পরিস্থিতি স্বাভাবিক করতে অনেক মিতুলকে জিজ্ঞেস করলো, আমার হবু বউ কেমন বেআইন? এবার মিতুল হেসেই বলল, দারুণ, মাশাআল্লাহ। দেখতে হবে না কার পছন্দ? পাঞ্জাবির কলারটা টেনে ভাব নিয়ে বলল অনেক। মিতুল খেয়াল করে দেখলো তিশা এখন লজ্জা পাচ্ছে। লজ্জারাঙ্গা মুখটা দেখতে কি দারুণ লাগছে। দুজন কি বেশ মানিয়েছে একসাথে। টুম্পা মিতুলকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। তুমি এখানে? ফোন আনুনি কেন? জানতে চাইলো টুম্পা। কি হয়েছে? চলে যাবে সবাই এখন, আসো। মিতুল তিশাকে বলল, আপু বিয়েতে তো আসবেনি, পরে না হয় সময় নিয়ে আড্ডা দেব, কেমন? আর আমাদের বাসায় কিন্তু আপনার দাওয়াত রইল। তিশাও মিষ্টি করে হেসে বলল, অবশ্যই, একদিন সময় করে কিন্তু আমাদের বাসায়ও যেতে হবে। আচ্ছা আপু, আসছি। সাবধানে যেও। অনেক তিশাকে বলল, তুমি থাকো, আমি ওদের এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে। সেই দরজার কাছে এগিয়ে দেখলেও রূপক দাঁড়িয়ে আছে। বাকিরা সবাই আগে গাড়িতে গিয়ে বসেছে।
শুধু সেই রূপক আর টুম্পা পাখি। গাড়িতে বসে ঘুম ঘুম ধরে গেল মিতুলের। ঘুমের ঘরে খেয়ালই নেই যে তার চোখে কাজল আছে। সে ঘুমের তালে চোখ ডলা দেওয়াতে কাজল, আইলাইনার সব নষ্ট হয়ে গেল। বাড়ি ফিরে ভেতরে যাওয়ার সময় রূপক পিছু ডাকলো তাকে। মিতুল দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কি? রূপক একটা টিস্যু নিয়ে মিতুলের কাজল মুছে দিতে দিতে বলল, কি অবস্থা করেছো দেখেছো একবার? তোমার এক চোখে এখন আইলাইনার আছে, অন্য চোখে নেই। রুমে গিয়ে আইলাইনার দিও আবার। মিতুল স্থির নির্বাক, তার কথা বলার ভাষা নেই। বুকের ভিতর কেমন যেন ড্রিম ড্রিম আওয়াজ হচ্ছে। এমন হচ্ছে কেন? রূপক এতটা কাছে বলে? টুটুলো রিনভির বিয়ের পর মিতুলদের বাড়িতে যেন নতুন করে সুখ ও খুশির ডালা নিয়ে সঙ্গে করে নিয়ে এসেছে রিনভি। এত সহজে যে বাড়ির প্রতিটা মানুষের সঙ্গে মিশে যাবে এটা কেউই ভাবেনি, বিশেষ করে টুটুল তো নয়। রিনভির অ্যাটিটিউড একটু অন্যরকম। এরকম বলেই হয়তো টুটুলের রিনভিকে এত বেশি ভালো লাগে। সকালের নাস্তা রিনভি বানায়। মামাতো বেগম ঘুম থেকে উঠলেও সে জোর করে রুমে পাঠিয়ে দেয়। একা হাতে সংসার সামলানোর এত গুণ মেটার। মমতা বেগম আশা করেনি যে রিনভি এত সংসারী টাইপের হবে। এই যুগের মেয়েরা তো আর সংসার সম্পর্কে এত কিছু ধারণা রাখে না। হয়তো সময় এবং পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয় একটা সময়, তখন সংসার সামলানো শিখে যায় তারা। আজও সকালে তিনি ঘুম থেকে উঠলেন রিনভিকে সাহায্য করার জন্য। রিনভি বরাবরের মতো দরাজ গলায় বলল, এত বার করে বারণ করার পরও কেন আসেন না? আমার রান্না কি মজা হয় না? মমতা বেগম ব্যস্ত হয়ে বললেন, দেখো তো মেয়ের কাণ্ড। মজা হবে না কেন? বাড়ির সবাই তো তোমার রান্নার প্রশংসা করে। আমি শুধু তোমাকে সাহায্য করতে উঠি, বিশ্বাস করো। কোনো দরকার নেই। এতদিন আমি ছিলাম না, সেটা অন্য হিসেব ছিল। এখন তো আমি আছি। সকালে আপনি আরাম করে ঘুমাবেন, দুপুরে আর রাতে পাশে থাকলেই হবে। যান, গিয়ে শুয়ে পড়ুন। মমতা বেগম হেসে ফেলেন রিনভির মেকি রাগ দেখে। তিনি গাল ছুঁয়ে চুমু খেয়ে বললেন, পাগলি মেয়ে। এরপর চলে এলেন রান্নাঘর থেকে। নিজের রুমে যাওয়ার আগে মিতুলের রুমে উঁকি দিলেন একবার। মিতুল টেবিলে বসে ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছে। পড়ার প্রতি তার মেয়ের অনাগ্রহ ছোট থেকেই। তবে ক্লাসে পড়া না পারা কিংবা পরীক্ষায় ফেল করা এরকম কোনো রেকর্ড মিতুলের নেই। তার মেয়েটা রাগে জেদি যাই হোক না কেন, আত্মসম্মান বোধ প্রবল এবং লজ্জাটা অনেক বেশি। তাই অনিচ্ছা সত্ত্বেও ক্লাসের পড়াগুলো পড়ে ফেলে। এছাড়াও সিলেবাসের পড়াও নিজে থেকেই পড়ে কমিয়ে ফেলে। মিতুলের সাজগোজের প্রতিও কোনো আগ্রহ নেই, অথচ ওর ড্রেসিং টেবিল ভর্তি মেকআপের প্রসাধনী, বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টস। এর একটাও ব্যবহার করে না। এমনকি কোথাও ঘুরতে গেলেও মেকআপ করবে না। ঝটপট মুখে একটু পাউডার দেবে, ঠোঁটে লিপস্টিক, আর খুব বেশি মনে চাইলে আইলাইনার কিংবা কাজল দেবে। ব্যাস, সাজগোজ বলতে এতটুকুই। স্বাস্থ্য যে মিতুলের ভালো লাগে না বিষয়টা এমনও নয়। সমস্যাটা হচ্ছে অলসতা। অলসতার জন্যই কিছু ইউজ করে না। এই মেয়ে সংসার করবে কিভাবে? ভীষণ অগোছালো তো, নাকি গোছাবে কি? পড়তে পড়তে মিতুলের চোখ যায় দরজার দিকে। মাকে দেখে ভ্রু কুচকে বলে, তুমি ওখানে ভূতের মতো আড়ালে দাঁড়িয়ে আছো কেন? ভয় পেয়ে গেছি আমি। আর কি দেখছো ওভাবে? মমতা বেগম হেসেই রুমে ঢুকলেন। মিতুলের পাশে দাঁড়িয়ে বললেন, দেখছি তোকে, ভাবছি এবার তোর বিয়েটাও দিয়ে দেব। ভালো মানুষের মতো ভাবনাটা মাথা থেকে নামিয়ে ফেলো মা। কেন বিয়ে করবি না? সত্যি বলতে আমার বিয়ে করতে ইচ্ছে করে না। তোর তো শুধু উল্টাপাল্টা ইচ্ছে। রাজপুত্রের মতো দেখতে একটা ছেলের সঙ্গে বিয়ে দেব। সময় হোক, দেখা যাবে। এখন তুমি যাও, আমার অনেক পড়া বাকি আছে। আচ্ছা পর। বলেই মমতা বেগম নিজের রুমে চলে গেলেন। ভোর পেরিয়ে সকাল হতে সবাই রেডি হয়ে খাবার টেবিলে চলে এলো। রেনভি এবং মমতা বেগম সবাই খাবার সার্ভ করে নিজেরাও খেতে বসলো। তৈব রহমান টুটুলকে এত সকালে দেখে জিজ্ঞেস করলেন, তুমি এই সময়ে যে, তোমার ছুটি কি শেষ? টুটুল খেতে খেতে জবাব দিল, না, জরুরি একটা কাজ আছে। মমতা বেগম বললেন, তোর এখন জরুরি কাজটা যে রাখতো। রিনভিকে নিয়ে দূরে কোথাও ঘুরে আয় কয়দিন। দূরে কোথাও বলতে তিনি হানিমুনকে মিন করেছেন ইনডিরেক্টলি। ছেলে মেয়ের সামনে হানিমুন শব্দটা কেমন যেন অস্বস্তিকর লাগে। টুটুল বলল, আমি নির্ভীকে বলেছি, ও এখনো কোনো প্লেস চুজ করেনি। মমতা বেগম এবার রিনভিকে শুধালেন, কি ব্যাপার, কোথায় যাবে বললি না কেন? আমি এখনো কনফিউজড মা, দেখি কাল পরশু জানাবো।
খেতে খেতে সবাই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করলো। আরও মন কেমনের দিনগুলো অন্যরকম, আগের মতো যেন আর কোনো কিছুই নেই। অবশ্য ভবিতব্য সম্পর্কে পূর্বে কেই বা জানতে পারে। রূপক নিজেকে এবং নিজের মনকে নিয়ে ভীষণ দ্বিধায় আছে। আজকাল মিতুলের জন্য তার ভীষণ অস্থির লাগে। মিতুলকে দেখা তৃষ্ণা মেটে না। যতক্ষণ পাশে থাকে ততক্ষণই যেন দুনিয়ার সমস্ত সুখ সে অনুভব করতে পারে। দূরে গেলেই মন আকুল হয়ে পড়ে। মিতুলের মাঝে অবশ্য তেমন কোনো ভাবনা নেই। টুটুলের বিয়ে উপলক্ষে মিতুলের সঙ্গ পাওয়ার সুযোগ তার সবচেয়ে বেশি হয়েছিল। গাহরদের রাতে মিতুলের চোখের কাজল মুছে দেওয়ায় মিতুলের মাঝে যে অস্থিরতা কাজ করছিল সেটা লক্ষ্য করেই রূপকের আরো বেশি ভালো লেগেছিল। তবে মেয়েটা অদ্ভুত, আনরোমান্টিকও বটে। আনরোমান্টিক না হলে কি আর দূরে সরে গিয়ে নিজেই টিস্যু দিয়ে কাজল মুছে?